আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আঁধারে আলো। শুরুতেই আত্মকথা পর্ব। এ পর্বে আমাদের আজকের অতিথি আবেদ আলী ডায়মন্ড। তিনি দৃষ্টি প্রতিবন্ধী, তারপরেও নিজেই প্রতিষ্ঠিত। বর্তমানে তিনি একটি বৃহৎ প্রতিষ্ঠানে সহকারী পরিচালক প্রশাসনের দায়িত্ব পালন করছেন। একজন দৃষ্টিহীন হয়ে কিভাবে সম্ভব, চলুন তার মুখ থেকেই শোনা যাক। মানুষের অদম্য ইচ্ছা থাকলেই সে যে কোনো কাজ করতে পারে। যেমন আমি আমাকে দিয়েই বলবো, আমি 1995 সালে বিপিকেএসে সবচেয়ে নিচের একটা পোস্টে যোগদান করি। পরবর্তীতে আমি আমার দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে বিপিকেএসের বর্তমানে সহকারী পরিচালক প্রশাসন এবং ফাইন্যান্স দেখছি। আসলে প্রতিবন্ধিতাকে আমি প্রতিবন্ধিতা মনে করি না। আমার বাবা মা যখন আমাকে পড়াশোনা শিখালেন এবং বললেন তোমাকে অনেক বড় হইতে হবে, কাজ করতে হবে, কাজ শিখতে হবে, সেই দিক দিয়ে আমার মনে সবসময় বড় একটা স্বপ্ন ছিল। আমি কাজের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে আমি বড় একটা পদে অধিষ্ঠিত হতে চাই এবং সেভাবেই আমি কাজ শুরু করি। আমি কখনো কোনো কাজকেই ছোটো মনে করি না এবং যারা প্রতিবন্ধী ভাই বোন আছে আমি তাদেরকে বলবো, কাজ কখনোই ছোটো করে দেখার কোনো সুযোগ নাই কাজকে। যারা যে কোনো কাজকে মনে প্রাণে বিশ্বাস করেন, ভালোবাসেন, তারাই সমাজে নির্দিষ্ট একটা আসনে অধিষ্ঠিত হতে পারে। আমি আমাকে দিয়েই বলবো, আমি বিপিকেএসে কাজ করি, এমন কোনো কাজ নাই বিপিকেএসে আমি করি নাই এবং কাজ আমাকে যে কোনো কাজের কথা বললে আমি কখনোই না বলি না। আমার মনের অদম্য ইচ্ছা। আমার কথা হলো, যে কাজটা 10 জনে পারবে সে কাজটা আমার দ্বারা সম্ভব, আমিও পারবো। প্রতিবন্ধিতা এটা কিছু নয়। লেখাপড়ার কোনো বিকল্প নাই। লেখাপড়া শিখে মনের অদম্য ইচ্ছা থাকলে যে কোনো শক্ত কঠিন কাজও নিজেদের আয়ত্তে আনা যায় এবং প্রতিবন্ধিতা কোনো বিষয় নয়। আরেকটা বিষয় হলো যে আমরা সমাজে দেখছি অনেক প্রতিবন্ধী, তারা নিজেকে অবহেলা মনে করে আমি সমাজে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো দক্ষতা নাই, আমি কি করব, হতাশায় ভোগেন। আসলে হতাশা কিছু নয়। নিজের মনকে শক্ত রাখতে হবে। মনোবল শক্ত থাকলে যে কোনো শক্ত কঠিন কাজও সমাধান করা যায় এবং প্রতিবন্ধিতা কোনো বিষয় নাই। আত্মকথা পর্বে আজ আমরা কথা বলছি ব্রিটিশ কাউন্সিলের একজন শিক্ষার্থীর সাথে, নাম সীমা ইকবাল। দৃষ্টি প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও তিনি আজ এই বড় প্রতিষ্ঠানে কেমন করে এলেন এবং কিভাবে পড়াশোনা করছেন তার মুখ থেকেই আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমার দৃষ্টি প্রতিবন্ধিতা ছোটোবেলা থেকেই আছে। তারপরও আমি সেগুলো অতিক্রম করে আমি ছোটোবেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, কিন্তু তারপর ও লেভেল দেওয়ার সুযোগটা আমার আর হচ্ছিল না। তারপর আমি ব্রেল শিখলাম আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্টিটিউশনে। তারপর আমার স্টেপ ছিল কম্পিউটার শেখা। কম্পিউটার শেখার পর আমি ব্রিটিশ কাউন্সিলে যোগাযোগ করলাম। তারপর সেখানে জানতে পারলাম যে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো দৃষ্টি প্রতিবন্ধী ও লেভেল পরীক্ষা দেয়নি। তারপর আমি লন্ডনে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর আমাকে সেখান থেকে পারমিশন দেওয়া হলো কম্পিউটার এক্সাম দেওয়ার। তারপর আমি বাংলা এক্সাম দিলাম। এই 2009 জানুয়ারি মাসে আমি বেঙ্গলি এক্সামটা দিলাম। আমার রেজাল্ট এ হলো। এখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষার জন্য প্রিপারেশন করছি এবং আমি চাচ্ছি যে আমার ইচ্ছে আছে যে আমি কম্পিউটারের মাধ্যমে এই পরীক্ষাটা দিব, যেন আমি নিজে এই পরীক্ষাটা ইন্ডিপেন্ডেন্টলি দিতে পারি। এবং আমি সেখানে যোগাযোগ করেছিলাম, তারা আমাকে অনুমতি দিয়েছে। আর ইনশাল্লাহ আমি এখন আশা করি যে আমি এই পরীক্ষাটা নিজে দিব উইদাউট এনিওয়ানস হেল্প। আর আমি চাই যে যেহেতু আমি এই পথ তৈরি করেছি আমার সকল দৃষ্টি প্রতিবন্ধীদের ভাই বোনের জন্য, আমি চাই যে তারাও যেন এই পথে এগিয়ে আসুক এবং তারাও যেন ভালোভাবে শিক্ষা লাভ করতে পারুক। আর আমার ইচ্ছা আছে যে আমি খুব পড়াশোনা করব। ও লেভেল শেষ করার পর আমি এ লেভেল দিব। আর সামনেও আমার ইচ্ছা আছে যে আমি ইউনিভার্সিটি লেভেল মাস্টার্স করব। আপনাদের এখন আমন্ত্রণ জানাচ্ছি সুরের ভুবনে। আর
আমাদের আজকের শিল্পী রাজশাহী থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী জনাব বাবর আলী। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসের তার গর্ভ হলো গো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কি বলবে তা ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই রে, হায় হায়, লোক আছে তার বাক্য নাই রে। আবার কে তাহারে আহার যোগাই, কে তাহারে আহার যোগাই, কে গাই গো সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে তুলে দো, এই 3 পাথারি অর্থ নইলে, 3 পাথারি অর্থ নইলে আর হবে না ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS 2002 সালে নন্দীগ্রাম উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে 3 বছর সরাসরি কার্যক্রম বাস্তবায়ন করেন। 3 বছর কার্যক্রমের পর 2005 সালে তাদের কার্যক্রম এই এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের নিকট হস্তান্তর করেন। বর্তমানে সংস্থাটি বগুড়া DPOD নামে নামকরণ হয়েছে। অত্র সংস্থার কার্যক্রমসমূহ: তৃণমূল সংগঠন গঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, সচেতনতামূলক প্রশিক্ষণ, আয়বর্ধক কার্যক্রমের সহিত সম্পৃক্তকরণ, শিক্ষা সহায়তা প্রদান, সহায়ক উপকরণ প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের উন্নয়ন। আয়বর্ধক কার্যক্রমের মধ্যে গবাদি পশু পালন, মুদি দোকান, ডিজিটাল স্টুডিও, পোল্ট্রি ফার্ম, মৎস্য চাষ, হস্তশিল্প, দর্জি কাজ, বাঁশ বেতের কাজ। মুখ দিয়ে লিখে 2009 সালে শারীরিক প্রতিবন্ধী হাফিজুর সাফল্যের সহিত SSC পাশ করে। পাশাপাশি পা দিয়ে লিখে লেখাপড়া চালিয়ে যাচ্ছে এলিজা খাতুন, সে একজন শারীরিক প্রতিবন্ধী। পোল্ট্রি ফার্ম করেন মোহাম্মদ রাজু আহমেদ, সে একজন শারীরিক প্রতিবন্ধী। মৎস্য চাষ করেন মোহাম্মদ শহীদুল ইসলাম, শারীরিক প্রতিবন্ধী। বাক শ্রবণ প্রতিবন্ধী মোসাম্মদ উম্মে হাবিবা হস্তশিল্প করেছেন। এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই
বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। খড়ের ছাওয়া বাড়ি আমার পাট খড়ির বেড়া, চোখ জুড়ানো সবুজ দিয়ে আমার বাড়ি ঘেরা। খড়ের ছাওয়া বাড়ি আমার পাট খড়ির বেড়া, চোখ জুড়ানো সবুজ দিয়ে আমার বাড়ি ঘেরা। দিন দরিতে আছে আমার কাজী বাড়ির সারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। আমরা এখন কথা বলছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত উপজেলা কর্মকর্তা মহোদয়ের সাথে। বাংলাদেশের জেলা এবং উপজেলায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আপনি এই উপজেলার একজন অভিভাবক। আপনার উপজেলার অধীনে বসবাসরত যে সকল প্রতিবন্ধী রয়েছে তাদের উন্নয়নে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনারা জানেন প্রতিবন্ধীদের জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি কর্মসূচিগুলো মূলত উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে। সরকারি যেসব কর্মকাণ্ড রয়েছে সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সকলেই সম্পৃক্ত থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিগণও এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের আগ্রহ, তাদের সদিচ্ছা প্রকাশ করেছে এবং তারা কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। এখানে উল্লেখ্য যে সরকারি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের পাশাপাশি উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি তারাও এই কাজে এগিয়ে এসেছে। এদের মধ্যে ডিপিওডি বগুড়া তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিবন্ধীরা এগ্রিকালচারের বিভিন্ন সেক্টরে কাজ করছে। তারা পোলট্রি, গবাদি পশু পালন, মৎস্য চাষ, তদুপরি বিভিন্ন আয়বর্ধকমূলক কর্মকাণ্ড যেমন গ্রোসারি শপ, সেখানেও তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এক্ষেত্রে একদিকে যেমন তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য পরিব্যক্তি রয়েছে। আমরা আশা করি প্রতিবন্ধীদের এই কর্মস্পৃহা এবং উদ্দীপনা দিয়ে তারা একদিকে যেমন তাদের নিজের ভাগ্য উন্নয়নের সচেষ্ট হবে এবং তারা সমাজে তাদের অবস্থানকে সুদৃঢ় করবে, পাশাপাশি আমাদের পুরা নন্দীগ্রামের পুরা এলাকাকে এই কর্মকাণ্ডের মধ্যে তারা সম্পৃক্ত করে এই আন্দোলনকে আরো বেগবান করবে। আমরা এখন কথা বলছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পুনাইল গ্রামে বসবাসরত আমাদের এক বন্ধুর সাথে, যিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আজ ইচ্ছাশক্তির মাধ্যমে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আজ স্বাবলম্বী হয়ে তার আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে চলেছেন। চলুন তার সাথে কথা বলা যাক। আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ, পিতা মোহাম্মদ রেজাউল করিম। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি যখন প্রতিবন্ধী অবস্থায় বাসায় বসে বসে থাকতাম, কিছু করতাম না, তখন সবাই আমাকে খারাপ চোখে দেখতো। তারপর আমার পাশে এসে দাঁড়ায় বগুড়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আমার পাশে এসে দাঁড়ায়। তারা আমাকে তাদের প্রচেষ্টায় বগুড়া যুব উন্নয়নে 3 মাসের কোর্সে একটা প্রশিক্ষণ দেওয়ায়। প্রশিক্ষণ শেষে তারা আমাকে অনেক টাকা লোন দেয়। আমি সেই লোন নিয়ে আজকে প্রতিষ্ঠিত 2টা খামার, একটা খামার প্রথমে করছিলাম, তারপরে আমি আবার লাভের টাকায় আরেকটা খামার করছি। আমি আগে 1 টাকাও ইনকাম করতাম না, আমি এখন প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করি। আমার ইনকামের উপর আমার পরিবার অনেকটা নির্ভরশীল। এখন আমরা এখন কথা বলবো এমন একজন মানুষের সাথে যে প্রতিবন্ধিতা উপেক্ষা করে অসাধ্য সাধন যে কথাটি আমাদের দেশের মানুষ বলে থাকে, সেই সাধনায় আজ সিদ্ধি লাভ করে চলেছে সেই মানুষটির সাথে, যাকে যদি উদাহরণ হিসেবে বাংলাদেশের একমাত্র ব্যক্তি কিংবা পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি হিসেবে বলতে চাই, সে হচ্ছে বগুড়া ধনট ডিগ্রি কলেজের ছাত্র
জনাব হাফিজুর রহমান, এবং তিনি বগুড়া ডিপিওডি এর সদস্য। এই হাফিজ যে সাধনাটি করেছে মুখ দিয়ে লিখে, তিনি এই বছরেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় A+ পেয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সন্তানদের স্কুলে পাঠানোর একমাত্র সোপান হতে পারে এই হাফিজ, এবং আপনাদের সন্তানের অনুসরণীয় হতে পারে এই হাফিজ। আমরা এখন হাফিজের মুখ থেকেই তার জীবনের শুরু এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে শুনব। আমি নিজের প্রচেষ্টায় সব করেছি। আমার প্রাথমিক শিক্ষা ব্রাক, সেখান থেকে আমি আমার ধনট NU পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। সেখানে আমি মুখ দিয়ে লিখে SSC পাস করি 2009 সালে। SSC পাস করার পর এখন এই কলেজে পড়ার ব্যাপারে কে তোমাকে সহযোগিতা করছে? SSC পাস করার পরে আমার তো SSCর আগে কোনো ব্যক্তি বা কেউ আমার পরিচয় জানতো না। এখন SSC পর অনেকেই আমার কথাটা জানতে পারতেছে। এখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আমার সন্ধান পেয়েছে এবং তারা আমার পাশে এগিয়ে এসেছে আমার লেখাপড়ার জন্য, আগামী লেখাপড়ার জন্য তারা খরচ টরচ এবং এই লেখাপড়ার জন্য যে ব্যয়ভার তারা তিনি বহন করতে ইচ্ছুক এবং বহন করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। মানুষের আকাশ কুসুম কল্পনা একটি কথা আছে, সেই কল্পনাকেও তুমি বাস্তবে রূপ দিয়েছ। তুমি এদেশের যারা অন্য অন্য প্রতিবন্ধী আছে এবং সুস্থ মানুষ যাদেরকে বলা হয়ে থাকে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে আমার একটি কথা আছে প্রবাদ, যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কখনোই উন্নতি সম্ভব নয়। সে যে রকমই হোক, যে গোষ্ঠী হোক, প্রতিবন্ধী হোক আর শারীরিক সুস্থ হোক, তাকে শিক্ষা করতেই হবে। অতএব প্রতিবন্ধী বা শারীরিক সুস্থতা দিয়ে কোনো কথা নয়, তাকে শিক্ষা করতেই হবে। আমার মতো যারা প্রতিবন্ধী আছে তাদের লেখাপড়ার কথা হয়তো কেউ ভাবে না, এতে তাদের নিজেদেরই আগ্রহ হতে হবে এবং যারা বৃত্তবান বা যারা লেখাপড়া শিখেছেন, বিদ্বান আছেন, তাদেরও এগিয়ে যেতে হবে, তাদের উৎসাহ দিতে হবে, তাদের প্রেরণা দিতে হবে। তারা যেন লেখাপড়া করে, তাদের সেই জিনিসটা বোঝাতে হবে যে লেখাপড়া করলে জীবনে সব কিছুই সম্ভব। আমরা এখন কথা বলছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামের অধিবাসী শহীদ ইসলামের সাথে। তিনি একসময় হতদারিদ্রতার মধ্যে জীবনযাপন করেছেন। পিতৃহীন অবস্থায় থেকেও আজ তিনি কেমন আছেন আমরা তার কাছ থেকেই জানি। আমি চাকলমা গ্রামের একজন অসহায় দরিদ্র হতভাগ্য একজন বাসিন্দা ছিলাম। আমার বাবা ছিল না, মা ছিল। আমি কোনো ক্ষতি পথ পাইতাম না। অনেক সময় লোকে আমাকে গালাগালি করতো, অনেক সময় অনেক বকাবকি করে ঝগড়া করতো। আর মনের দুঃখে আমি মনে করেন তাদের সাথে ভিড়তাম না। তারপর আস্তে আস্তে এসে এই ডিপিওডির ভিতরে ভর্তি হওয়ার পরের থেকে আমি বর্ষ খামার করি, যে দেখি আমি আল্লাহর রহমত কোন দিন আমি সামনের দিকে আগে দিতে পারি। এখন আল্লাহ দিলে আমি কিছুদিন পর এখন নিচে পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখি। বিধায় আমার মতো আরও অসহায় যারা, তারা যাতে এরকম কাজ করে, তারা যাতে এরকম সামনে আগে যেতে পারে, এটা আমি আশা ভরসা রাখি। আমরা এখন কথা বলছি বগুড়া জেলার ডিসেবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট ডিপিওডি এর পরিচালক সাহেবের সাথে। আমরা তার কাছ থেকে প্রথম জানতে চাইব তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, এই প্রতিষ্ঠানটি কখন, কাদের উদ্দেশ্যে শুরু হয়েছিল? 2005 সালে প্রতিবন্ধীদের উপর বিবিকেএস তাদের কার্যক্রম হস্তান্তর করেন। এর ধারাবাহিকতায় বগুড়া ডিপিওডির প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন গঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান, তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, আয়বদ্ধ কার্যক্রমের সহিত সম্পৃক্ত সহায়ক উপকরণ প্রদান। সহায়ক উপকরণের মধ্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, সাদা ছড়ি, বিভিন্ন দিবস উদযাপন, সুদমুক্ত ঋণ প্রদান, এই কার্যক্রম প্রতিবন্ধীদেরকে পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় বগুড়া ডিপিওডি সরাসরি 1250 জন প্রতিবন্ধীকে সুযোগ সুবিধা দিচ্ছে। তার মধ্যে 525 জন প্রতিবন্ধীকে আয়বদ্ধ কার্যক্রমের সহিত সম্পৃক্ত করেছে। আত্মবিশ্বাস, প্রতিবন্ধীদের কারণ ধরন, দেশ পরিচিতি, পিএসআইডি ওরিয়েন্টেশন, আত্মবিশ্বাস, লবিং অ্যান্ড অ্যাডভোকেসি ইত্যাদি
এই ধরনের প্রশিক্ষণ বগুড়া ডেপুটি প্রতিবন্ধীদের মাঝে প্রদান করছে। প্রতিবন্ধীরা ক্ষমতায়ন হচ্ছে বগুড়া ডেপুটির পরিচালনার তিনটা কমিটি আছে, একটা সাধারণ পরিষদ, একটা নির্বাহী পরিষদ। নারীদের ক্ষমতায়ন করার জন্য একটা নারী কমিটি আছে, যা নারীরা যদি এখানে কোনো লাঞ্ছিত বঞ্চিত হয়, কোনো অত্যাচারের শিকার হয়, তারা তা ব্যবস্থা নেয় এই নারী কমিটি। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ ব্যক্তিত্ব পর্বে। এই পর্বে আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার ও সমাজ কল্যাণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বৃহৎ অংশ মানুষ প্রতিবন্ধী, যারা উন্নয়নের স্রোতধারা থেকে অনেকাংশেই পিছিয়ে। এই প্রতিবন্ধীদের উন্নয়নে আপনার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। প্রতিবন্ধীরা অনেক সময় দেখা যায় যে হাসপাতালগুলোতে যাওয়ার পর তাদের যে সুযোগ দেওয়া উচিত সেই সুযোগগুলো থেকে তারা বঞ্চিত হয়। এ ব্যাপারে বর্তমান সরকার, প্রতিবন্ধী বান্ধব সরকার, এই সরকারের কি ধরনের পরিকল্পনা রয়েছে তাদের জন্য স্বাস্থ্য সেক্টরে? আমাদের সরকার অবশ্যই প্রতিবন্ধীদের জন্য যে দায়িত্ব পালন সেটা করবে এবং আমাদের ইশতেহারে স্বাস্থ্য বিষয় সম্পর্কে স্পষ্ট ঘোষণা আছে, আমরা সেটা করব। আমি স্পেসিফিক্যালি কতগুলি বিষয় বলতে চাই। হাসপাতালগুলিতে গেলে অনেক প্রতিবন্ধীরা কিন্তু নর্মাল ওয়েতে যে সিঁড়ি তাদের উঠতে পারে না। আমাদের প্রধান হাসপাতালগুলিতে সেই ব্যবস্থা ইতিমধ্যে করা আছে এবং যদি কোথাও আমাদের নজর আনে সেখানে অবশ্যই আমরা এই ব্যবস্থা করব। কিন্তু যেটি আমাদের আরও করতে হবে সেটি হচ্ছে এখন পর্যন্ত ওই প্রতিবন্ধী গেলে যে একটি প্রায়োরিটি, এটা সিস্টেম না করে মানুষের দয়ের উপরে রাখা। কিরকম? একটি জায়গায় তো লাইনে দাঁড়াতে হবে, কেউ যদি বলে না একটু আগে দেন তাহলে হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত মোটিভেট করে এইভাবে কিছু পদক্ষেপ যেটা আরও নেওয়া আমাদের প্রয়োজন সে ব্যাপারে আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই আমাদের এই পদক্ষেপগুলি আরও জোরদার করতে হবে। এবং প্রতিবন্ধীদের বিষয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইন্ডসেট, আমাদের মানসিক প্রস্তুতি। সেটা কি? যে প্রতিবন্ধী কখনোই সমাজের বোঝা হতে পারে না, সমাজের অংশ, তাদেরকে ডিগনিটি দিতে হবে। আমার মনে হয় যে আমাদের এই বিষয়ে অনেক কিছু করণীয় আছে এবং আমিও যেহেতু সমাজ কল্যাণের দায়িত্বে প্রাপ্ত, আমি যতটুকু করণীয় সেটা আমি স্বীকার করব যে আমরা এর চারগতি বাড়িয়ে করা দরকার। তবে একটি জিনিস বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগের সরকার সেই শুরু করেছিলেন কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিক আবার রিভাইটালাইজ করার প্রোগ্রাম গ্রহণ করেছি। সেখানে আমি সহ মাননীয় মন্ত্রী মহোদয় সহ আমাদের উনি একজন ডেজিগনেটেড লোকও দিয়েছেন, আমরা কাজ করছি। সেইখানে কমিউনিটি ক্লিনিকে কিন্তু স্পেসিফিক ওয়েতে প্রতিবন্ধীদের বিষয়ে আমরা যোগ করেছি। তা আমরা যদি গ্রাসরুট লেভেলে করতে পারি, তারপর ইউনিয়ন পর্যায়ে করতে পারি এবং উপজেলা পর্যায়ে, তাহলে আমার মনে হয় লোকের মাইন্ডসেট চেঞ্জ হবে এবং এটা করা হবে। তা আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে কমিউনিটি লেভেলে কিন্তু কাজ শুরু করেছি। বাংলাদেশের কোনো জেলায় এখনো পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের এরকম কোনো ব্যবস্থা আছে কিনা যে প্রত্যেকটি জেলায় দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের জন্য কোনো স্কুল করার? আমি মনে করি যে আমরা ব্যক্তিগত আমার পর্যায়ে বেশ কিছুদিন আমি এই দৃষ্টি প্রতিবন্ধীদের কাজ করেছি। ইন্টিগ্রেটেড ওয়েতে করতে পারলেই সবচেয়ে ভালো হয় এবং ইন্টিগ্রেটেড ব্যাপারে জন্য গ্যাপ থাকে। কারণ আলাদা করলে আমার একটা ধারণা হয়েছে যে অনেক সময় যেন নেগলেক্ট হয়। কারণ আমি কিন্তু নিজে ভিজিট করেছি অনেক জায়গায়, দেখেছি যেখানে সমাজ থেকে আলাদা করা হয়, আলাদা করলে পরে সামাজিক মাইন্ডসেটও চেঞ্জ হয়। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। যদি আপনাদের অন্য মতামত থাকে সেটা আমি সাগ্রহে গ্রহণ করবো এবং এবারটা খুব সিরিয়াসলি নিব। কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি বলতে পারি যে আমার মতামত হচ্ছে সমাজের অংশ হিসাবে, যেমন ধরেন টেলিফোন অপারেটর থেকে শুরু করে সমাজে যদি আমরা অংশগ্রহণ করাতে পারি এবং এক করতে পারি, তাহলে আমার মনে হয় যে সামাজিক যেসব বাধা সেগুলো দূর হবে এবং ভালো হবে। এটা এই ব্যাপারে আমরা আগাই না কেন, আমরা এখন থেকেই ওইভাবে, যেমন দেখেন আমাদের, আপনারা নিজে জানবেন কত আমাদের ল্যাক অফ নলেজ। যখন একজন দৃষ্টি প্রতিবন্ধীকে নিয়ে যাই আমরা তাকে হাত ধরে টানতে থাকি, টানার বিষয় তো না, বিষয়টি খুবই মাইন্ডসেট। কি বিষয়টি হচ্ছে, তাকে আমি আমার হাত দিচ্ছি, সহায়তার হাত বাড়াচ্ছি।
তো সহায়তার হাত বাড়ালে তো আমি হাত বাড়াবো, উনি আমার হাত ধরবেন, একসাথে চলবো, এইটাই মাইন্ডসেট, এটাই পারসেপশন। এই প্রতিবন্ধী টেনে নেওয়ার বিষয় তো না। আমার মনে হয় যে আলাদা রাখলে পরে এই জিনিসটা গ্রো করে। এবং আমি একটা সামান্য উদাহরণ দিলাম, যারা এফেক্টেড তারা জানবেন যে আমরা একজন দৃষ্টি প্রতিবন্ধী দেখলে হাতটা বাড়াবো, এটা শুধু সিম্বলিক হাত না, সাহায্যের হাতও। উনি আমার হাতটা ধরবেন, আমার সাথে চলবেন, ওনার যে সমাজে যে ওনার যে মূল্যায়ন এবং সমাজে যে ওনার যে প্রতিষ্ঠা, আমার তো একই হওয়ার কথা। প্রতিবন্ধীদের কার্যক্রম আমি আগেই বলেছি আপনাকে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। তো দেখা গেছে যে প্রতিবন্ধীদের শিক্ষা এবং যাতায়াত বা অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয় কর্মসংস্থানের ব্যাপারে। যদি আমরা অন্য কোনো মন্ত্রণালয়ে যাই, এগুলো তারা আমাদের অনায়াসে সমাজ কল্যাণের দিকে পাঠায়। কিন্তু আসলে যেটা হয়েছে যে এই বিষয়গুলো যদি অন্যান্য মন্ত্রণালয়ে এটি দায়িত্ব নেয় তাহলে প্রতিবন্ধীদের জন্য অনেক অংশেই ভালো হয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের সাথে বারবার বলে আসছি, সরকার আমাদের আশ্বস্ত করেছেন, কিন্তু কার্যকর হয়নি। তো এই বর্তমান সরকার এই বিষয়টি গুরুত্ব দেবেন কিনা ডিসে একটি মন্ত্রণালয়কে যদি জননেত্রী শেখ হাসিনা ভাগ করে 10টি মন্ত্রণালয় করেন, তাতেই কিন্তু এফিসিয়েন্সি বাড়বে না। এফিসিয়েন্সি বাড়বে তখনই, এখন যেটা করতেছেন যে একটা ম্যানিফেস্টো দিয়েছেন, ম্যানিফেস্টো স্পষ্ট লেখা আছে আমরা যে যেখানে কাজ করি প্রতিবন্ধীদের তো কোনো, আমি আগে বলেছি রিপিট করব, এটা তো কোনো সিম্প্যাথির বিষয় না, স্পষ্ট বলা আছে। বরং যদি কেউ দায়িত্ব পালন না করে, আমি মনে করি তিনি দায়িত্ব পালন অবহেলা করতেছেন। সুতরাং এইটাই বরং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা দেখব, বারবার অনুরোধ করব, তাদের সাথে প্রয়োজনে বসবো, দরকার হয় বিভিন্ন মন্ত্রণালয়ে একসাথে বসে আলাপ করে এই সমস্যাগুলি সমাধান করব। আঁধারে আলো অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শত বাধা আর বিপত্তিকে অতিক্রম করে প্রতিবন্ধী মানুষেরা আত্মবলে বলীয়ান হয়ে এগিয়ে চলেছে কাঙ্ক্ষিত লক্ষ্যার্জনে। আপনার একটু সহযোগিতা পেলেই তারাও এদেশে জাতি গঠনে অবদান রাখতে পারে। তাই আসুন প্রতিবন্ধিতার পার্থক্য ভুলে গিয়ে আমরা পরস্পরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করি এবং আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গঠনে একযোগে কাজ করি।